দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, সেই সঙ্গে সেই সব তথ্য বিশ্লেষণ করা এবং সেই তথ্য আপনার কি কাজে লাগতে পারে, আপনি কিভাবে এই তথ্য কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন, সেই সব ব্যাপারে আমাদের সর্বদা চেষ্টা থাকে। আজ এই লক্ষ্যে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, যেখানে আমরা প্রথমেই আলোচনা করতে চাই যে আপনি যদি আমেরিকান গ্রিন কার্ডধারী হন এবং কোনো কারণে আপনাকে যদি আমেরিকার বাইরে 1 বছরের বেশি থাকতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। এছাড়া অন্যান্য বিষয় তো রয়েছেই। এসব ব্যাপার নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলা ইমিগ্রেশন সার্ভিসের সিইও বেলায়েত হোসেন বেলাল। বেলাল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শক। বেলাল ভাই, যেমনটা বলছিলাম, আপনি তো আসলে আমরা সবসময় আপনি বাংলা ইমিগ্রেশনে সার্ভিসের অনেক কাজ করছেন, আপনি প্যারালিগাল অলসো। এই ইমিগ্রেশন রিলেটেড নিয়ে এখন আপনার অনেক ব্যস্ত দিন যাচ্ছে। আমরা যেমনটা বলছিলাম আজকে অনুষ্ঠানে যে 1 বছরের বেশি গ্রিন কার্ড নিয়ে কেউ যদি আমেরিকার বাইরে থাকে, এখন প্রশ্নটা হচ্ছে আপনি হয়তো বলবেন যে কেন থাকতে হবে, কিন্তু অনেক কারণে হয়তো থাকতে, বিশেষ করে বয়স্ক বাবা মারা বা বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন কারণে থাকতে হতে পারে। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, কোনো উপায় আছে কিনা, লম্বা সময় থাকার কোনো নিয়ম আছে কিনা, একটু যদি প্রথমে এটা ব্যাখ্যা করতে। আমরা আরো কিছু প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে। যদি কেউ 1 বছর অথবা 1 বছরের বেশি কেউ থাকতে চান, ট্রাভেল পারমিট, আপনি ট্রাভেল ডকুমেন্ট নিতে পারেন। আপনার কোশ্চেন ছিল আলাদা, কোনো কারণে কেউ যদি বাই মিস্টেকলি অর দেশে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, অথবা গ্রিন কার্ড লস্ট হয়ে গেছে, অথবা আরো কোনো বিভিন্ন সার্কামস্টান্সের কারণে উনি ওভার হয়ে গেছে, এখন আর পারতেছে না আসার জন্য, এরকম প্রশ্নটা আপনার ছিল। ওকে, বাই ল না, বাট দ্যার ইজ সামথিং, ঠিক আছে। সো কেউ যদি কোনো রিজনে কোনো কারণে হয়েই যায় মোর দ্যান 1 ইয়ার ওভার স্টে, বাই ল না, বাট আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট এ পর্যন্ত গত 5-7 বছর যাবৎ সবাই আসে, কারো সমস্যা নেই, বাট ইন জেনারেল না, তাদের কি রিজন ছিল, কি কি করতে হবে, যদি কারো এরকম হেল্প লাগে চাইলে আমার কাছে আসতে পারে, অ্যাবসলিউটলি ফ্রি, আমি তাদেরকে একটু হেল্প করতে পারবো যদি কারো এরকম হয়ে যায়। বাট ওটা যেন ন্যাচারাল না হয়ে যায়, যা অলওয়েজ যেন আপনি 1 বছরের বেশি না থাকেন। কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্ট একবার হয়ে গেছে, কোনো দিন 2 বছর হয়ে গেছে, কোনো রিজনে অ্যাক্সিডেন্টের কারণে, ইয়েস, সেটা আপনি একবার ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হবে না আসার ক্ষেত্রে। এরকম যদি কারো হেল্প লাগে চাইলে আসতে পারে। যারা আপনি বলছেন কোনো কারণে গেলেও কিন্তু আসতে পারলো না, কোনো সমস্যা, কিন্তু অনেকে থাকে, অনেকে বাবা মা চিন্তা করছেন যে না, বা অনেকে ফ্যামিলি কোনো কারণে, বিশেষ করে আমার দেশে অনেক সম্পদ রয়েছে, অনেক কিছু ব্যাপার, তারা চাচ্ছেন দেশে যাবে কিন্তু লম্বা সময় থাকতে চায়। সেক্ষেত্রে এখান থেকে কোনো অনুমতি নেয়ার বা কোনো পেপারস নেয়ার এরকম কিছু ব্যাপার আছে কি? সেটাই বলতেছিলাম আপনাকে, যদি কেউ চায় যে আব্বা মা মোর দেন 1 ইয়ার ইভেন 2 ইয়ার যদি থাকতে চায়, ওনারা পারমিট নেওয়া যাবে, হ্যাঁ, ট্রাভেল পারমিট। ওনাদেরকে যদি অ্যাপ্লাই করা হয়, একটা ট্রাভেল পারমিট দিবে, ট্রাভেল পারমিট দিয়ে ওরা আপ টু 2 ইয়ার্স থাকতে পারবে, কেউ ওনাদেরকে কিছু বলতে পারবেন না। ইট ইজ গভর্নমেন্ট রুল, ওনারা করতে পারবেন। আচ্ছা, তো এটা তো গেল সেই একটা ব্যাপার, আপনি বলছেন থাকা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যে পরিস্থিতি, আপনি জানেন যে এখন এই অ্যাডমিনিস্ট্রেশন আসলে অভিবাসন নিয়ে অনেক বেশি কড়াকড়ি, যে আইনগুলো হয়তো আগে ছিল কিন্তু এখন হয়তো সেগুলোর ইমপ্লিমেন্ট অনেক কঠিনভাবে হচ্ছে বলে আমাদের চোখে পড়ছে। সেক্ষেত্রে নাগরিকত্ব একটা ইম্পর্টেন্ট হচ্ছে। আপনি বারবারই আমাদের অনুষ্ঠানে এসে বলছেন যে যারা আপনারা নাগরিকত্বের যোগ্যতা অর্জন করেছেন, আপনারা দ্রুত নিয়ে নেন, আবেদন করেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, দরকার। তো কিন্তু অনেকেই আবার আছে নাগরিকত্ব পরীক্ষা দিতে পারে না, বা তাদের সমস্যা, বয়স্ক, বিশেষ করে ইংলিশে দুর্বলতা, কথা বলতে পারে না, বুঝতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, বা আমরা যাদেরকে স্পেশাল পার্সন বলছি, উনাদের আসলে এরকম নাগরিকত্ব পরীক্ষার কোনো ছাড়ের ব্যবস্থা রয়েছে কিনা, বা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে এটাকে সহায়তা করে থাকেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কোশ্চেন ছিল যে নাগরিকত্ব নিয়ে যদি কেউ এলিজিবিলিটি হয়, সেটা আমরা যেই এলিজিবিলিটি হই, আমাদের উচিত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল নেওয়া। বিকজ আমাদের ছোটবেলা থেকে হয়তো টার্গেট ছিল আমেরিকা যাব, আমেরিকার পাসপোর্ট নেব, এটা সবার একটা মোটামুটি আমাদের ড্রিম ছিল বা আছে। ইয়েস, যদি কারো এলিজিবিলিটি হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল নেওয়াটাই ভালো, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রশ্ন ছিল অনেকেই বয়স্ক, হয়তো মনে রাখতে পারেন না, অথবা ইংরেজি পারেন না, বা বুঝেন না, বা মনে রাখতে পারেন না, তাদের ক্ষেত্রে কোনো ছাড় আছে কিনা। ইয়েস, যদি কেউ বয়স্ক থাকেন, বিনা পরীক্ষায় ওনারা সিটিজেনশিপ দিতে পারবেন। বিনা পরীক্ষা
না ঠিক, আপনাকে অ্যাপিয়ার করতে হবে, হয়তো আপনাকে বলতে হবে না, আপনার পরিবর্তে গভর্নমেন্ট আপনাকে বাংলাদেশি দুভাষী কাউকে দিবে, অথবা আপনার লোক আপনি সাথে নিতে পারেন। যেই কোয়ালিটি বা যেগুলি ক্রাইটেরিয়া থাকবে ওগুলি যদি আপনি ফিল আপ করতে পারেন, লেটস এক্সাম্পল সামহাও আপনি অনেক অতিবয়স্ক, ডিমেনশিয়া আছে, আপনি কিছু মনে রাখতে পারেন না, ওর আপনার আরো কোনো ডিফিকাল্টিজ আছে, যেমন অনেকে আলজাইমারের রোগ আছে, রাইট, সেটা আমি ডিটেলস না বলে বলতেছি, যে ধরনের ডিফিকাল্টিস গুলি আছে যেটা দিয়ে আপনাকে লিমিটেশন রয়েছে, লিমিটেশন, সীমাবদ্ধতা আছে আপনার, যেটা আপনি ইন জেনারেল অন্য 10 জনের মতো না। সো চাইলেই আপনি মুখস্থ রাখতে পারবেন না, চাইলেই আপনি লিখতে পারবেন না, চাইলেই আপনি পড়ে আবার জিনিসটা অ্যান্সার করতে পারবেন না, বিকজ অফ আপনি সামহাউ ওটা ক্যাচ আপ করতে পারতেছেন না। এরকম যদি কারো এরকম ডিফিকাল্টিস থাকে, ওরা ওই ওয়েবারটা পাবে, চাইলে ওনারা বিনা পরীক্ষায় সিটিজেনশিপ নিতে আপনি পারবে। সবসময় সম্ভাবনার কথাই বলেন, সবসময় পজিটিভ কথাই বলেন, সেটা আমাদের দর্শকরা হয়তো ভালোভাবে নিচ্ছে, কারণ মানুষ আসলে এই মানে দুঃসহ জীবনের মধ্যে একটু আশার বাণী শুনতে চায়। বেলাল ভাই, আমাদের একজন দর্শক রয়েছিলেন, আমরা প্রশ্নটা নিয়ে আবার আসছি আপনার কাছে। দর্শক, আপনি কে আছেন লাইনে? আপনি নাম বলে আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আমার নাম কাউসার। আমার কোয়েশ্চেনটা হলো, আমার একজন ফ্রেন্ড যার অগাস্ট 29-এ তার কোর্টে ডেট ছিল এডিবল ফেয়ারের জন্য ফেডারেল প্লাজাতে, কিন্তু সে এটা বাই চান্স মিস করেছে। তখন তাকে আবার 2-3 তারিখে কল দিয়ে নোটিফিকেশন হয়েছে যে 10 তারিখ আবার যাওয়া হবে। সেটাই কেন বলতেছে যে এটা আপনি কি বলবেন, সে কি যাবে নাকি কি করবে এটা নিয়ে? আচ্ছা, ঠিক আছে, আপনি Line clear আমাদের না, সঙ্গে আরেকবার বলতো, থাকুন, line আমাদের clear, অতিথি একদম clear আশা করি ছিল না। আপনার প্রশ্নের উত্তর দিবে। প্ল্যান একদম আচ্ছা, ক্লিয়ার ছিল না, আমি আপনাকে বলি, উনি যেটা বললো যে উনার একটা বন্ধু, উনার কোর্টের হিয়ারিং ছিল, August 29 সেটা পেছানোর পরে আবার ডেট দিয়েছে। রাইট। এখনো যেটা হচ্ছে, আপনি যেটা জানেন যে একটা আতঙ্ক, যে কোর্টে গেলে যে এটা আমাদের বলছি যে ধরপাকড়ের একটা ব্যাপার থাকে, উনি এটা নিয়ে আতঙ্কগ্রস্ত যে যাবে কিনা। তো সেক্ষেত্রে আসলে আপনি বারবারই বলছেন না গেলে তো সব শেষ। তো এখন উনার পরামর্শ হচ্ছে উনি কি করবে, উনি কোর্টে হাজিরা দিবে কিনা, না কোনো উপায় আছে কিনা? বাই ল আমি কোর্টের ডেটে বাউন্ড যাওয়ার জন্য। এখন আপনি যদি বলেন আমি যাবো না, আমি করবো না, সেটা আপনার পার্সোনাল চয়েস, বাট এই জায়গায় কিন্তু আপনার কেস ডিনে হয়ে যায় না। সম্ভবত আমি ক্লিয়ার ছিলাম না ওনার সাথে, কেস ডিনে হয়ে যায় নাই, নাম্বার 1। নাম্বার 2, উনি যদি লয়ার নিয়ে যায় সাথে, ওকে, যদি কোনো কারণে ওনার কেস ডিনেল না হয়, আতঙ্কের কিছু নাই। ওকে, স্টিল ওনাকে ডেট দেবে, এমন না যে আজকে আপনাকে বলছে যে আজকে আপনার ফাইলটা আমরা রেডি নেই করলাম, ইয়েস এখন অ্যারেস্টেড এবং এখন আপনি ডিপোর্ট করবে না, এরকম হয় না, এটা করে না। যদি আপনি চান, অবশ্যই আপনি একজন অ্যাটর্নি আপনার সাথে রাখবেন, অ্যাটর্নি আপনার পক্ষে হয়ে কাজ করবে। অ্যাটর্নি সেটা প্রুভ করতে পারবে যে কি রিজনে আপনাকে এখন ডিপোর্ট করতে চায়। আমরা যেটা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ডিসেন্ডের দেখি, অনেকটার বাহাইন্ডে অনেক কিছু ছিল। ইটস নট লাইক আপনি কোর্টে অ্যাপিয়ারেন্স করলেন আর আপনাকে ডিপোর্ট করে দিল ইনস্ট্যান্ট, না, তা করে না। আপনি চাইলে একজন লয়ারের সাথে নিতে পারেন। গ্রেপ্তার আতঙ্কের কথা বলছেন। হ্যাঁ, সো যদি এরকম চিন্তা আপনার থাকে যে না আমাকে ডিপোর্ট করতে পারে, এ নিয়ে আপনি জানেন, তাহলে আপনার ডিপোর্ট, আপনার সেট আপ মাইন্ড হয়ে গেছে যে হয়তো আপনি ডিপোর্টেড কিন্তু হবেন, আমার যেটা টুডে টুমরো হবেন, এনিওয়ে দেন। না, আমার যেটা প্রশ্ন জানার যে এরকম চাইলে কি পেছানো যায় কিনা, আমরা আপনারা যারা ইয়েস, অবশ্যই উনি পারবে, ওনার বা কোনো যথাযথ কারণ দেখাতে হবে। উনি অসুস্থ বা কোনো একটা রিজন আছে যেটা উনি পারবেন না, ওনার লয়ার ডেট চেঞ্জ করতে পারবে, অবশ্যই পারবে, একটা সুযোগ রয়েছে। ইয়েস, সুযোগ আছে ডেট চেঞ্জ করার। আচ্ছা, সো উনি ওনার লয়ার কাছে ইমিডিয়েট যাক, ইভেন ওনার পরিবর্তে ওনার লয়ারও রিপ্রেজেন্ট করতে পারবে যে আমার পেশেন্ট অসুস্থ আছে, হসপিটালে আছে, ওর সিক আছে, ওর সিরিয়াস কিছু থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতেই পারে। আচ্ছা, কিন্তু বেলাল ভাই, যেমনটা আমাদের দর্শক বলছেন, এটা কিন্তু এখন আমাদের কমিউনিটিতে একটা বড় আতঙ্কের বিষয় হচ্ছে। বারবারই অনেকে আমাদের বিভিন্ন প্রোগ্রামে এই প্রশ্নগুলো করে যাচ্ছে যে যাবে কিনা, আপনি যেটা বলছেন যে দেখা করবে কিনা, কিন্তু বাইলে আপনাকে যেতে হবে, বাইলেও আপনার যাওয়া উচিত। এখন লেটস সে আপনার চিন্তা হচ্ছে যদি আমি যাই তাহলে হয়তো আমাকে ডিপোর্টের অর্ডার দিবে, আপনি না গেলে তো আপনার ডিপোর্টের অর্ডার হচ্ছে, হয়তো আপনার সাময়িক কিছুদিন হেয়ার এন্ড দেয়ার থাকবেন, কোনো না একদিন আপনি তো কট হবে। শুধু যে রিপোর্টার না, অনেকে কেস উইনও করছে, সেটা তো বলছে আপনাকে যদি হয়, বাট যদি লয়ার সাথে থাকে ইনশাল্লাহ সমস্যা হবে না। বেলাল ভাই, আমাদের আরো দর্শক রয়েছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, তাহলে তো আমি বিপ্লব বলছিলাম জামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার বাচ্চা পেল, পাসপোর্টের আবেদন করছি প্রায় 2 মাস হয়ে গেছে, বাট এখনো পাসপোর্ট হাতে পাইনি। তো এই অবস্থায় আমি কি করতে পারি আসলে?
আচ্ছা, উনি পাসপোর্টের জন্য আবেদন করেছে, 2 মাস হলো পাসপোর্ট হাতে পায়নি, তাহলে এখন কি করার আছে? ওকে, ধন্যবাদ। ইউএস পাসপোর্টের জন্য কেউ যদি অ্যাপ্লাই করে, ওরা সাধারণত বলে যদি ইমার্জেন্সি দেওয়া থাকে ওরা বলে 4 to 6 উইক, রেগুলার যদি দেন তাহলে ওরা বলে 8 to 10 উইকস। বাট যেহেতু 2 মাস হয়ে গেছে, যদি উনি এক্সপায়ার দেওয়া থাকে, ডেফিনেটলি কোথাও কোনো মিস্টেক আছে। আইদার ওনাকে চিঠি পাঠাবে, অথবা ওনার যদি ইমার্জেন্সি ট্রাভেল করতে হয়, লেটস সে 1 সপ্তাহের মধ্যে ট্রাভেল করতে চায়, ওনার হয়তো টার্গেট ছিল যে 2 মান্থের মধ্যে হয়তো আসবে, সেই হিসাবে যদি মেন্টালি রেডি থাকে, সেম পেমেন্টের মধ্যে উনি যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, প্রসেস করে দিতে পারে, ওনাকে নতুন পেমেন্ট দিতে হবে না। সেম পেমেন্ট দিয়ে যে পাসপোর্ট উনি এখনো হাতে পায়নি, উনি ওয়াক ইন একদিনে নিয়ে আসতে পারে পাসপোর্টটা। তার মানে এটা পসিবল? ইয়েস, পসিবল। সো ওনাকে সেকেন্ড পেমেন্ট দিতে হবে না। লেটস সি উনি 190, 200 হোয়াটএভার উনি যা পে করছে, আমি জানি না কত ওনার পেমেন্ট ছিল, সেম পেমেন্টটা থাকবে, বাট উনি একদিনে পাসপোর্টটা পিক আপ করতে এবং পারবে। সেটা সম্ভব? সম্ভব। উনি যদি চায় যে ভেরি কুইক আমার ট্রাভেলিং, আমি 1 সপ্তাহের মধ্যে যেতে চাচ্ছি, অথবা সাম রিজন ওনার তাড়াতাড়ি দরকার, চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে যোগাযোগ করতে পারেন, আপনি একদিনেই পাসপোর্টটা পিক আপ করতে পারেন, সেম পেমেন্টের মধ্যে, নতুন পেমেন্ট দিতে হবে না। ধন্যবাদ বেলাল ভাই। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ মেজবাউদ্দিন খন্দকার। মেজবাউদ্দিন খন্দকার। হ্যাঁ হ্যাঁ, মেজবা ভাই আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি। আর যদি এরকম হয় যে কেউ দেশে গিয়েছেন, আর ধরেন তার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে 1 বছরের বেশি সময়, এবং দেশে আছেন 4-5 বছর, এখন উনি আসতে চায়, কিভাবে আসবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি আশা করি উত্তর দিবে। এটা একটা ভিন্ন Right, কেস। হ্যাঁ। হ্যাঁ, তো Okay. ওনার এক্সপায়ার্ড হয়ে গেছে, Expired, তো 4-5 বছর এরকম হয়, অনেক হয়, হচ্ছে। হয়। তাহলে এখন আমার কিভাবে ওনার? সরি, ওনার গ্রিন কার্ড এক্সপায়ার, যদি এক্সপায়ার না হতো তাই বলতাম যে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্যবস্থা করব। বাট যেহেতু গ্রিন কার্ড এক্সপায়ার, সেই হিসেবে ওনাকে আবার রিপ্রসেস করা ছাড়া কোনো উপায় নাই। এখন আইডিয়ার ইজি হয়তো একটা ওয়ে উনি করতে পারে, যদি ওনার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, যেটা আমি ওপেন বলে দিচ্ছি ওনাকে, আপনি আপনার ফ্যামিলির জন্য ট্যুরিস্ট ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার খরচ কম হচ্ছে। ট্যুরিস্ট ভিসা আসার পরে এদেশে ঢুকবে, ঢুকার পর ওই গ্রিন কার্ডটা আপনি রিনিউয়ালে যেতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটাই করতে পারবেন। সো তখন আপনার ট্যুরিস্ট ভিসা 5 বছর মাল্টিপল ভিসা থাকবেই, ওটা দিয়ে উনি আসা যাওয়া করতে পারতেছেন, আর এদেশে আসার পরে আবার গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য আপনি অ্যাপ্লাই করে দেন, So it's a দেন ওনার গ্রিন কার্ডটা হয়ে যাচ্ছে, রেডি হয়ে another যাচ্ছে। opportunity। Another opportunity। আচ্ছা, যদি এক্সপায়ার্ড না হয়? না হয়তো, তাহলে আউল হেল্প, দ্যার ইজ আ ওয়ে, 2 বছর 3 বছর সামহাউ, আমি বলছি অনলি ওয়ান টাইম। সেজন্য এরকম প্র্যাকটিস না, জানি না আমি একবার আসছি 1-2 বছর আগে আবারও আমি সেম ট্রাই করতেছি, না, এরকম না। আনটিল আনলেস যদি যেটা হয়, যারা ফ্রিকুয়েন্টলি দেশে লম্বা সময় থাকেন প্রায়, ওদের পাসপোর্টে সাধারণত অনেক সময় ইমিগ্রেশন অফিসার বিভিন্ন ধরনের সিল দেয়, যেহেতু আপনি লম্বা সময় ছিলেন, আপনি গ্রিন কার্ড, ওরা নিজেরাই বলে যে আপনি গ্রিন কার্ড অ্যামেন্ডমেন্ট করেন, B1 B2 ভিসায় আপনি আসা যাওয়া করেন, যেহেতু আপনি দেশে থাকেন না, তাহলে আপনার গ্রিন কার্ড রেখে লাভ নেই। তো এরকম ক্ষেত্রে যদি কারো পড়ে যায়, সে যেন কোনোভাবে ওভার স্টে না করে, লম্বা সময় যেন দেশের বাইরে না থাকে। যদি কারো এখনো পর্যন্ত সিল দেয় না, আবার আমাদের অনেকেরই চিন্তা, ওই কিছুই ইমিগ্রেশন অফিসার বলে নাই, খালি জিজ্ঞাসা করছে আপনি কতদিন ছিলেন, আপনি আরো অন্য দেশে ট্রাভেল করছেন কিনা, এই 2-1 কোশ্চেনগুলো আমরা অনেকে প্যারানয়েড হয়ে যাই, না আমাকে আগে এরকম কোশ্চেন করে নাই, এবার তো অনেক ধরনের কোশ্চেন করছেন, সামথিং ইজ রং। না, কিছুই রং না। ইমিগ্রেশন অফিসার জাস্ট আপনার সাথে জানতে চাচ্ছে, ইয়েস আপনি রিয়াল পারসন। এ জায়গায় কোনোভাবে, যেমন আমরা জানি কিছুদিন আগে অনেক ভিসা কিন্তু রিচেক হচ্ছে। কি রিজনে রিচেক হচ্ছে? একজনের ভিসা আরেকজন এন্ট্রি করছে কিনা এই দেশে, কোনো ধরনের 2 নম্বরই ছিল কিনা, দ্যাটস অল। সো সেম থিং, আমরা যখন এয়ারপোর্টে নামি, অফিসার অনেক সময় আমাদেরকে অনেক কিছু করে, জিজ্ঞাসা করে, জাস্ট ওয়ান্ট টু ভেরিফাই ইট আই এম দ্য রাইট পারসন। মানে ইনকোয়ারি করাটাকে আসলে ভয়ের কিছু নেই। ভয়ের কিছু আর নেই। আরেকটা যেটা যে আপনি বললেন যে যদি এক্সপায়ার্ড না হয় তাহলে সুযোগ আছে, আবার সুযোগ আছে এক্সপায়ার্ড না। হলেও সুযোগ আছে, তবে Yes. সেটা হয়তো লয়ারের সঙ্গে আলোচনা করতে হবে ভিন্ন উনি বিষয়ে। just, আমি বলবো প্রথমে আইদার উনি রিনিউ করে দেশ থেকে আসতে পারে, আবার উনি সব প্রসেস না, তখন ওনাকে নতুনের জন্য প্রসেস করতে হবে, নিউ প্রসেস করতে হবে যদি দেশে থাকা অবস্থায়। আর সামহাউ যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে উনি জায়গায় চলে আসে, তাহলে এখানে ভেতর থাকে। তারপরে উনি ভিতরে আসার পরে এক্সপায়ার্ড ধন্যবাদ দাদা। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এই বাকি আলোচনাগুলো করবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, টিভিএন এর সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এসে আমরা ইমিগ্রেশন রিলেটেড এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করবো।
বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম যে আপনি আপনার গ্রিন কার্ড যদি এক্সপায়ার্ড হয়ে যায় অথবা আপনি যদি দেশে লম্বা সময় থাকেন কি করবেন এইসব ব্যাপার নিয়ে আমাদের কথা বলছিলাম। ও আমাদের সেই একই বিশেষজ্ঞ অতিথি বেলাল ভাই আমাদের সঙ্গে রয়েছে, বেলায়েত হোসেন ভাই। বেলাল ভাই, যেটা বলছিলেন, আমি একটু আগে একজন দর্শকও প্রশ্নটা করেছিল যে গ্রিন কার্ড রিনিউর ব্যাপারটা যেটা বারবার আসছে, যে বাংলাদেশ থেকে কি আসলে গ্রিন কার্ড রিনিউ করা যায় বা এটা কোন পরিস্থিতিতে Okay. হতে পারে? সামহাও আপনি বাংলাদেশে গেলেন, আপনার গ্রিন কার্ড ভ্যালিড ছিল, আজকে সেপ্টেম্বরের 8, ওকে, আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত। আমরা এক্সাম্পল জাস্ট বুঝাইতেছি আপনাকে কি রিজনে করা যাচ্ছে, কি রিজনে আপনি কি হেল্প পাচ্ছেন। ওকে, আজকে সেপ্টেম্বরের 8 আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে আনটিল সেপ্টেম্বরের 28 পর্যন্ত, হুইচ ইজ 20 ডেজ আছে। ওকে, সাপোজ যদি কালকে আপনার গ্রিন কার্ডটা সামহাও লস্ট হয়ে যায়, আপনার কাছে আর নাই, এবার আপনি কনসুলেটে যেতে পারেন, ওরা দেখবে আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে, তখন আপনার পাসপোর্টে ওরা একটা স্ট্যাম্প করে দিবে যেটা দিয়ে আপনি ট্রাভেল করে আসতে পারবেন। এবার আপনি নিউ ইয়র্কে এসে গ্রিন কার্ড রিনিউ করেন। অনেক আগে এক্সপায়ার হয়েছে ওটা আপনি রিনিউয়াল করবেন না, সেটা পারবেন না। আচ্ছা, শুধুমাত্র আপনার গ্রিন কার্ড ভ্যালিড ছিল বাট লস্ট, একদিনও যদি আপনার টাইম আছে এখনো পর্যন্ত, আই মিন কাজ করার আগে, এক্সপায়ার হওয়ার পর আপনি যেতে পারবেন না। আমার ছিল গ্রিন কার্ড ভ্যালিড, সামহাও লস্ট, ইমিডিয়েটলি আপনি আমাদের যে ইউএস কনসুলেট আছে বাংলাদেশে, আপনি ওই জায়গায় যান, ওরা আপনাকে আপনার গ্রিন কার্ডে, ওরা গ্রিন কার্ড যেহেতু নাই, গ্রিন কার্ডের নাম্বারটা ওরা ওটা পাসপোর্টে travel দেবে, document ট্রাভেল করবে। ডকুমেন্টের মতো ওরা স্ট্যাম্প করে দেবে, ওটা দিয়ে আপনি সুন্দর মতো চলে ইটস আসতে নট পারবেন। রিনিউ বাট ইটস এ টেম্পোরারি ট্রাভেল ডকুমেন্ট। টেম্পোরারি ট্রাভেল ডকুমেন্ট, টেম্পোরারি ফ্যাসিলিটিস, বিকজ অফ গ্রিন কার্ড আপনার হাতে নাই, লস্ট। ওকে, এই গ্রিন কার্ডের পরিবর্তে আপনার পাসপোর্টে ওরা স্ট্যাম্প করে ওটা দিয়ে আপনি আসতে তার পারবেন মানে অ্যাজ এ গ্রিন কার্ড। প্রত্যেকটা উদ্ভুত পরিস্থিতিতে একটা বিকল্প রাস্তা প্রত্যেকটা থাকে, পৃথিবীতে কিছু না কিছু আছে, কিছু না কিছু রয়েছে, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশার কিছু কারণ নাই। লস্ট হয়ে গেল আপনার, লস, ইয়েস, আপনাকে এই জায়গায় আসার পরে আবার টাকা দিয়ে করতে হবে, বাট এনিওয়ে আমরা বলতেছি আইদার কারো লং টার্ম গ্রিন কার্ড আছে, লস্ট হয়ে গেছে, সে কি করবে বাংলাদেশে যাওয়ার পরে, অথবা অল্প সময় আছে সে কি করবে। এনিওয়ে যার অল্প সময় আছে, আইদার উনি যে সাবমিট করে থাকে ওনার তো ডান আসবে, আর এনিওয়ে তার রিনিউ করতে হবে, সে ইউএস এসে রিনিউ করবেন, বাট উনি বাংলাদেশ থেকে আসতে পারবেন। অ্যাগেন যদি গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাবে, আমরা কিন্তু তার ক্ষেত্রে বলি নাই, কারো এক্সপায়ার হয় নাই বাট এক্সপায়ার হবে হবে অবস্থা, এই মুহূর্তে যদি আপনি ঢুকেন, আপনি ঢুকতে পারবেন, অ্যাটলিস্ট একদিন আগেও যদি হয়। সেটা একটা সুযোগ রয়েছে। সুযোগ, বেলাল ভাই, আমাদের সুযোগ একজন আছে। দর্শক রয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে আবার আসছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, সালাম, আমি শাহরিয়ার বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাহরিয়ার ভাই বলুন। আমার বাবা বর্তমানে দেশে আছে, অসুস্থতাজনিত কারণে 1 বছরের অধিক সময় ধরে আছে বাংলাদেশে এখন। তো ফেরার সময় তার কোনো সমস্যা হবে কিনা বা ফিরতে পারবে কিনা এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, উনি গ্রিন কার্ড ধারী? জি, আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। বেলাল ভাই, আমরা এই পুরো অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করছিলাম, তার দর্শক তারপরে প্রশ্ন করেছে, উনি বলছেন ওনার বাবা অসুস্থ, 1 বছরের বেশি আছে, এখন ওনার ফিরতে সমস্যা হবে কিনা। বাইলা 1 বছরের বেশি অ্যালাউ না। মানে অ্যালাউ না বলতে আপনি কি আপনি বলতে চাচ্ছেন? ইউএস ল যদি আপনি বলেন লেস দেন উইদিন 1 ইয়ার, হ্যাঁ, আমি ইয়ার ওভার করা যাবে না। 6 মান্থের কথা বলে থাকেন, তারপর না, সর্বোচ্চ 1 বছর। ওকে, 6 মান্থ 1 ইয়ার এগুলি হচ্ছে আপনার সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে। যে ল যেটা হচ্ছে কোনো রিজনে যদি আপনি জানলে, আমরা কেউ সাধারণত 1 বছর থাকি না, বাট আমাদের দেশে আব্বা আম্মা বা বয়স্ক মানুষের সাম রিজনে হয়ে যায়, ইন জেনারেল সেটা হয়তো 1 to 2% টোটাল পপুলেশনকে যদি আপনি কাউন্ট করেন, তো ওটাকে ইউএস কাউন্ট করে না। বাট যদি কেউ ওয়ান্স ইন আ ওয়াইল 11 মাস থাকে, 11.5 মাস থাকে কোনো রিজনে, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আচ্ছা, এখন আইনে এই কোথাও লেখা দর্শকের নাই যে যে আপনার- প্রশ্নটা ছিল, ওনার যে কোশ্চেন ছিল আসতে 1 বছর সমস্যা ওভার, হবে। হ্যাঁ, 1 বছর ওভার। 1 বছর ওভার বাইল না, বাট উনি যদি, আপনি যদি চান আপনি আমার অফিসে আসেন, আমি আপনাকে সাম অ্যাডভাইস করতে পারবো কি কি করবেন, কি কি করতে হবে, এবং কিভাবে হয়তো ইনশাল্লাহ হয়তো উনি আসতেও পারবে, বাট এটা যেন অ্যাগেন এন্ড অ্যাগেন না হয়। আচ্ছা, একবার যদি কারো সামহাও 1 বছর 2 বছর হয়ে গেছে, ফাইন, আপনি ট্রাই করে দেখতে পারেন, নাথিং টু লুজ, ইনশাল্লাহ আসতে পারবে। আশা করি উনি আসতে আসতে পারবেন, পারবে, আসলে আসতে ভয়ের পারবে, কোনো আসতে কারণ নেই, পারবে। কারণ ভ্যালিড লজিক দেখাতে পারলে সেটা এভরিথিং ইজ পসিবল, আই থিংক সো। সাধারণত বাংলাদেশ যদি স্টেপ না করে, ইউএসএ নামার পর খুব বেশি একটা বদার করে না। ইয়েস, ম্যাক্সিমাম বদার যেটা করবে, ম্যাক্সিমাম
হয়তো ওরা আপনাকে একটা কোর্টের কাগজ ধরাই দিবে যে আপনি কেন এতদিন দেশের বাইরে ছিলেন, এটা আপনাকে কোর্টে জাজকে বুঝাবেন। আমি এটা বুঝতে চাই না, বা এটা আমার কাজ না। হ্যাঁ, আমি তোমাকে ঢোকার জন্য অনুমতি দিলাম, দিস ইজ দ্য পেপার, অ্যাড্রেস সহ দিবে, কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, আপনার ফর্ম ফিল আপ করবেন, আপনি রিজন দেখাবেন কেন আপনি দেশের বাইরে ছিলেন, জাস্ট সার্টিফাইড, অল ডান। বা এটা খুবই রেয়ার কেস। না, ইটস নাথিং রং। আপনি জাজকে আপনি দিবেন যে আপনি অসুস্থ ছিলেন, যে জন্য আপনি ফ্লাই করতে পারেন নাই, আপনি রিয়েলি সিক ছিলেন, দ্যাটস অল। বাট এটা ওয়ান্স ইন এ ব্লু মুন, নট এভরি সিঙ্গেল কেস না। হ্যাঁ, বারবার হতে পারে, হ্যাঁ। আপনি বারবারই এটা বলছেন। আমাদের আরেকজন দর্শক রয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। দুঃখিত, মনে হয় আমাদের দর্শকের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যেমনটা যে আলোচনার মধ্যে ছিলাম। আচ্ছা, এগুলো তো গেল হচ্ছে যাদের অনেক 1 বছর বা 6 মাসের বেশি। আমাদের একটা বড় কমন একটা ফ্যাক্টর আমরা অনেক সময় এটা পাই, দর্শকে অনেকে এখানে প্রশ্ন করছেন, যেমন রাজনৈতিক আশ্রয়ে গ্রিন কার্ড পেয়েছেন, কিন্তু উনি আসলে গ্রিন কার্ড পাওয়ার পরই ওনার দেশে যাওয়ার ইচ্ছে হয়। সেটা আসলে কেমন, মানে এটা কি সম্ভব কিনা, বা এটার ভবিষ্যতে কি ধরনের প্রভাব পড়তে পারে তার নাগরিকত্ব পাওয়া থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে, যে রাজনৈতিক আশ্রয় গ্রিন কার্ড পাওয়ার পরে সেটা কতটা যুক্তিযুক্ত আসলে নিজের দেশে ভ্রমণ করাটা? রাজনৈতিক অ্যাসাইলাম বা অ্যাসাইলাম আমরা যাকে বলি, সেটা ছিল কিন্তু আপনার রাষ্ট্রের এগেনস্টেই। আই মিন, দুই পক্ষ, দিস সাইড এন্ড দিস সাইড। আপনি ওই সাইড আপনার জন্য বিপদ, হুইচ ইজ লাইক লেটস এক্সাম্পল যদি বলি ওনার অ্যাপ্লিকেশনে বাংলাদেশ, আপনি বাংলাদেশ আপনার জন্য ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, সেটা জীবন ঝুঁকিপূর্ণ, ওটার জন্য আপনি চেঞ্জ করে চলে আসেন এই জায়গায় সেফ দেওয়ার জন্য, আশ্রয় চাচ্ছেন, সে আশ্রয় দিল। আবার যদি ওই জায়গায় আপনি যান, তাহলে কি আমার কথার সাথে আর কাজের সাথে কি সেম আছে? আচ্ছা, সেম ওর সেম না। আমি প্রথমেই আশ্রয় প্রার্থনা করছি আমার জীবন সংকটাপন্ন যদি আমি ওই জায়গায় থাকি, আমি ওই জায়গাতে ভাগা ওর সামহাও আমি চলে আসি সেফের জন্য, এই জায়গায় আমি আশ্রয় প্রার্থনা করলাম। আপনি তো সেম কাজটাই করতেছেন। সো এইতে আমি বলবো, আমি যদি হইতাম আমি বলবো না, এই টাইমে আপনারা যাবেন না, পাসপোর্ট হোক তারপরে যাবেন। আর যদি নিত্যান্ত যেতে হয় যে জায়গায় ওপেন এয়ারে বলতে চাচ্ছি না, বাট তারপরেও বলি বাই বর্ডারে যদি অন্য জায়গায় যে জায়গায় পাসপোর্ট স্ট্যাম্প করা হয় না ওরকম যদি আপনারা কেউ চান, সেটা আপনাদের পার্সোনাল চয়েস। বাট গ্রিন কার্ড অবস্থায় আমি বলবো না যাওয়াটা ভালো, না যাওয়াটা ভালো। আপনার গ্রিন কার্ড থেকে আপনার পাসপোর্ট হয়ে যাক, তারপর ইনশাল্লাহ আপনি যান, কোনো সমস্যা নাই। না, এটা তো আপনারা যারা এই ইমিগ্রেশন নিয়ে অভিবাসন নিয়ে কাজ করছেন আপনারা ভালো বলতে পারবেন, এবং এটা উচিত না আসলে, এটা উচিত না, নৈতিক এটা কারণে হচ্ছেই না। যদি জাজ আপনি জিজ্ঞাসাই করে লেটস সে ফাইনাল যখন আপনার হবে, হ্যাঁ এখন তো গ্রিন কার্ড থেকে আপনার সিটিজেনশিপের ইন্টারভিউ দিবেন, তখন বলবে তোমাকে তো আমরা গ্রিন কার্ডটা দিয়েছিলাম তোমার জীবনের নিরাপত্তার জন্য, তো তুমি তো ওই জায়গায় গেলা, তাহলে তোমার স্টেটমেন্টের সাথে কি ঠিক আছে কি কথাটা? আইদার স্টেটমেন্ট ফলস অথবা তুমি ঠিক ছিলে, তোমার কন্ডিশন এখন বেটার, উচিত হবে না, এটা উচিত হবে না। আচ্ছা, উচিত হবে না, এটা তো গেল। আরেকটা হচ্ছে আমাদের এখন একটা ট্রেন্ড, বা আমাদের বাংলাদেশের অনেকেই রয়েছেন যে দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাপার থাকে, যে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছে, কারণ আপনি জানেন যে দেশেও নাগরিকত্ব রয়েছে, বিশেষ করে আবার এখানেও আছে, কারণ থাকতে হয়, অনেক কাজকর্ম থাকে। এই দ্বৈত নাগরিকত্বের আবেদন কিভাবে করা যায়, এবং এটা আপনারা আসলে কিভাবে হেল্প করেন এই কাজটাতে? ওকে, দ্বৈত নাগরিক সম্ভব কিনা আসলে? আইডিয়ার আপনার, যেহেতু আমরা দেশ থেকে আসি, আমাদের সবারই হয়তো কিছু না কিছু বাংলাদেশে আছে, সেটা আপনি প্রপার্টি বলেন ওর এনিথিং, আমাদের সবারই আছে কমার বেশি। যদি আপনি ওগুলি কোনো কারণে ক্লেম করতে চান, আইদার আপনি কাউকে ডোনেট করতে চান, বিক্রি করতে চান, ওর কিছু করতে চান, এনিথিং এভরিথিং, তো আপনার একটা বাংলাদেশের পরিচয় থাকতে হবে। সো যদি দ্বৈত নাগরিক হন তখন আপনি বাংলাদেশের ন্যাশনালিটি আপনার থাকলো, অথবা যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে স্টিল ইজ ওকে, কিছু একটা থাকতে হবে দেশের। আপনি দেশে এনিথিং প্রপার্টি বিক্রি করতে যান ওর কিনতে যান, আপনার সব জায়গায় কিন্তু ন্যাশনাল আইডি লাগে। ওকে, যদি আপনি বিদেশি হন, ন্যাশনাল আইডি সামহাও যদি আপনার না থাকে, দ্বৈত নাগরিক থাকলে অথবা যদি আপনার বাংলাদেশে পাসপোর্ট থাকে, ওটা আপনি সাবমিট করতে পারেন। তো সেই জন্য আমাদের সকলের উচিত, যদি আমরা চিন্তা ভাবনা করি হ্যাঁ আমার দেশে কিছু প্রপার্টি আছে, আমারগুলি ক্লেম করব, ওর আমি এতে কিছু করব, আমাদের উচিত দ্বৈত নাগরিকত্ব করা। দ্বৈত নাগরিকত্ব আবেদন করে সেটাকে ভ্যালিড করে। আগে দ্বৈত নাগরিকত্ব অনেক কষ্টকর ছিল, বাংলাদেশ এম্বাসি থেকে সাবমিট করলে সেটা আমরা অনেকেই জানি 5 বছর 7 বছর 10 বছর লাগবে, এখন 1 ইয়ারের মধ্যে হয়ে যাচ্ছে, অনেকটাই ফাস্ট হচ্ছে, এখন সেটা খুব দ্রুত, লেস দেন 1 ইয়ার এখন দ্বৈত নাগরিকত্বের কাজ হচ্ছে, বিকজ অনলাইনে আছে। আপনার কনসুলেটে গিয়ে লম্বা সময় ধরে জমা দিবেন, ওরা দেশে পাঠাবে, কতদিনে হবে,
ওরকমটা এখন আর লাগে না। তার মানে টেকনোলজি আমাদের লাইফ টেকনোলজি অনেকটাই আগে নিয়ে আসে, সহজ নিয়ে আসে। বেলাল ভাই, আমাদের আরো একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে আসি। Sure. দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি বলবো জি, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি বলতে চাচ্ছি আমার মেয়ে এই 2000 এই দেখা আসা করতে বুঝছেন আপনি টেলিফোনটা কানে নিয়ে কথা বলুন। আপনি দর্শক, আপনি আপনার ফোনটি কানে নিয়ে আমাদের প্রশ্ন, লাউড স্পিকার না। ও এখনো আসতে কবে আসবে? আচ্ছা, ঠিক আছে, আমরা যতটা বুঝতে পেরেছি আপনার হয়তো নেটওয়ার্কিং এ কোনো সমস্যা হচ্ছিল। বেলাল ভাই, আসলে উনার নেটওয়ার্কের সমস্যা, উনি হয়তো যেটা জানতে চাচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে উনার মেয়ের জন্য উনি আবেদন করেছে, এখন হয় নাই, কবে আসতে পারবে। এটা একটা অনেকেই ব্যাকলগের ব্যাপার আছে এই ধরনের। কতদিনের বয়স, কত বাচ্চা, আর ওনার কি স্ট্যাটাস কিছু না জেনে তো বলাটা না, এমনি সাধারণত আমাদের অনেকেরই এই প্রশ্ন থাকে। না, মানে যদি উনি ইউএস সিটিজেন হয়, বাচ্চা যদি আন্ডার এজ হয় তাহলে এক ধরনের, আর যদি ওভার এজ হয় তাহলে আরেক ধরনের। তো আমি কোনটা, আমি উনার না, আমাদের অনেক দর্শকও বিশেষ করে যারা ভাই বোনের জন্য আবেদন করেছেন, সন্তানের জন্য আবেদন করেছেন, ফ্যামিলি ইমিগ্রেশনে বিশেষ করে আবেদন করেছেন, সেটা অনেক ব্যাকলগে রয়েছে, সেটা অনেকে অনেক বছর ধরে অপেক্ষা করছে, লম্বা সময় ধরে অপেক্ষা করছে। তো উনি যেহেতু উনার সন্তানের জন্য আবেদন করেছেন, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, এখন কি একটু দ্রুত হচ্ছে? মানে আপনি বুলেটিন তো আপনি ফলো করেন, অনেক কিছু আগের থেকে একটু ইমপ্রুভ আছে এখন, লাইক অ্যাবাউট 3 মান্থ একটু ইমপ্রুভ, মানে লম্বা জায়গা থেকে এখন 3 মাস একটু আগে আসছে। 3 মাসে কোন কেসগুলো খুব দ্রুত হচ্ছে? কি সন্তান, স্ত্রী এবং ভাই বোন, এই তিনটার মধ্যে মানে প্রত্যেকটাতে সিমিলার হতে যাচ্ছে। সিমিলার, আপনার ওয়াইফেরটা একটু ইমপ্রুভ হচ্ছে, ভাই বোনের গুলো ইমপ্রুভ হচ্ছে। এট লিস্ট যে ব্যাকলগ ছিল, ব্যাকলগ থেকে আমরা যদি হিসাব করি তাহলে 3 মান্থ অ্যাহেড। আচ্ছা, ব্যাকলগ থেকে যেভাবে চলতেছিল ট্রেন, তার চেয়ে একটু ফাস্টার, একটু ফাস্টার, একটু ফাস্টার, একটু ইমপ্রুভ, একটু ইমপ্রুভ হচ্ছে আপনি বলছেন। এটা একটা সম্ভবত একটা রিজন হতে পারে, ভিজিট ভিসা একটু কম, সেজন্য ওরা হয়তো ইমিগ্রেন্ট ভিসার দিকে একটু হয়তো ফোকাস বেশি, মানে নন ইমিগ্রেন্ট ভিসাগুলোতে কড়াকড়ির কারণে সম্ভবত এই জায়গায় ওদের ফোকাস বেশি হইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বেলাল ভাই, আপনি যেমন ডুয়েল সিটিজেনের কথা বলছিলেন, কিন্তু আবার আরেকটা হচ্ছে, যেমন উনি যেমন ওনার সন্তানের কথা যেহেতু তুললো, অনেকে সন্তান, আবার অনেকের সন্তান এখানে থাকছে বা বাংলাদেশ থেকেও অনেকেরা আসবে, কিন্তু দেখা গেল হঠাৎ করে ডিএনএ টেস্ট চাই। এই ডিএনএ টেস্টটা আসলে কেন চায়? তারা কি বিশ্বাস করছে না, বা ডিএনএ টেস্ট যদি চায় সেক্ষেত্রে কি করার আছে আসলে? এটা হচ্ছে সাধারণত যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে, পাসপোর্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করে, সবাইকে সাজেশন করবো, যদি কারো বাংলাদেশ থেকে বাচ্চা আসে, গ্রিন কার্ড মাত্র 1 মাস, 2 মাস, 6 মাস, হোয়াট এভার, এনি টাইম, এখন উনি দ্রুত পাসপোর্ট করতে চায়, যেহেতু আব্বা মা অথবা দুইজনের একজন ইউএস সিটিজেন, ওনারা চাইলে তাদের ছেলে মেয়েকে একদিনের মধ্যে পাসপোর্ট করতে পারেন। তো হয়তো অনেকেই অ্যাপ্লাই করে। সমস্যা হচ্ছে এই জায়গায়, ইদার ম্যারেজ সার্টিফিকেটের মধ্যে আমাদের সামহাও কোথাও বাবা মায়ের নামের বা কোনো জায়গায় গন্ডগোল থাকে, অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে একটু গন্ডগোল থাকে। সো সেই ক্ষেত্রে যেটা হয়, এক্সাম্পল, বাচ্চার জন্ম 2016 সালে, তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে 2020 সালে। আচ্ছা, দেন ওরা বিলিভ করতে চাচ্ছে না যে সামথিং ইজ রং। আমাদের এই দেশে বাচ্চা যদি আপনার 7 তারিখে জন্ম হয়, 8 তারিখে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়, সাথে সাথে ইস্যু হয়ে যায়, মানে যাচ্ছে ওই দিন, হয়তো ইস্যু ডেটটা দিয়ে দেয় 8, একদিন পরে হয়তো ডেটটা হয়, শুধুমাত্র কখন বন্ড সব ডিটেলস থাকে। তো এইরকম যদি লম্বা সময়টা গ্যাপ থাকে, তখন দে ওয়ান্ট টু বিলিভ ইট, তখন ওরা জানতে চায় ইজ ইট তোমার বাচ্চা, যদি হয় দেন ডিএনএ টেস্ট করো প্রুফের জন্য। কারো যদি এরকম কেস থাকে, চাইলে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে হেল্প করতে পারবো। তার মানে হচ্ছে আগে যে জিনিসগুলো হয়তো ওরা ওভারলুক করতো বা ওভাবে গুরুত্ব দিত না, কিন্তু এখন যদিও একটা পরিস্থিতিটা একটু ভিন্ন, এখন অনেক এটাকে অনেক বেশি পরিমাণে যাচাই বাছাই করে। তার মানে এটা ভয়ের কিছু নেই আসলে, ভয়ের কোনো কারণ নেই, যাচাই বাছাই আগেও ছিল, এখনো আছে, সেম থিং। আমি যদি ডকুমেন্ট মিস করি, সেই ডকুমেন্ট তো চাবে, সেটাই চাইতেই পারে, মানে ভ্যালিড কারণ, ভ্যালিড ডকুমেন্ট দিতে হবে সময়। হয়তো আমি মিস করছি বা আমি ভুল করছি, ইমিগ্রেশন তো মানবে না, তাকে ভ্যালিডটা দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমাদের আরেকজন দর্শক আছে, বারবার প্রশ্নটা নিয়ে আসছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ওয়াজেদ আলী খান বাচ্চু। হ্যাঁ বাচ্চু ভাই, বলুন। আমি বকুল থেকে বলছি। হ্যাঁ বলুন।
আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2009-এর অগাস্টে। এখন পর্যন্ত না, তার অবশ্য ডিকিউ হয়ে গেছে 2024-এর ফেব্রুয়ারিতে। এখন পর্যন্ত অপেক্ষায় আছি, আর কোনোদিন অপেক্ষা থাকতে হবে, এটাই আমি লয়ার স্যারের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ বাচ্চু ভাই। ইনশাল্লাহ অপেক্ষার পালা আপনার শেষের দিকে, আর্ট অলমোস্ট ডান। তো হয়তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারই হবে, নয়ের কাজ নেক্সট ইয়ার ইনশাল্লাহ হবে। তার মানে আর ইনশাল্লাহ এক বছরের মধ্যে হয়ে যাবে, 1-1.5 বছরের মধ্যে হয়ে যাবে, অপেক্ষা বেশি সময় করতে, বিকজ অফ 3 মান্থ ওদের হেড আছে, আর 1 বছরের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এক বছর আশা করা যাচ্ছে, 1 বছর যাই হোক, হবে আপনার। আপনি সবসময় আমাদেরকে আশার বাণী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ পজিটিভ অনেকটা হবে। কথাই বলেন। 2009 এর ফল তো ইনশাল্লাহ আর 1 বছরের মধ্যে হবে অনেকটা। আচ্ছা, ধন্যবাদ, হতে পারে, ভালো হবে। আচ্ছা, এই ব্যাপারগুলো যখন আমরা আলোচনা করছি, আমাদের এই কমিটির একটা বড় অংশ হচ্ছে ওয়ার্ক অথরাইজেশন নিয়ে এখানে থাকছেন, এবং আপনি জানেন যে এই ওয়ার্ক অথরাইজেশনেরও এখন একটা সমস্যা, যেটা হচ্ছে অনেকে আবেদন করছেন কিন্তু অনেকে রিসিভ লেটার পেয়েছেন কিন্তু আসছে না লম্বা সময় ধরে, আবার অনেকে দেখা গেল রিসিভ লেটারও পাচ্ছে না, অনেক অপেক্ষা করছে, এবং আপনি জানেন এখন ভ্যালিড কাজ করাটা অনেক কঠিন। তো সেক্ষেত্রে কারো যদি এরকম ওয়ার্ক অথরাইজেশন আবেদন করার পরে লম্বা সময় অপেক্ষা করতে হয়, তারা কি কোনো প্রসেসের মাধ্যমে সেটাকে এক্সপেডিট করতে পারে কিনা, দ্রুত করতে পারে কিনা, বা এরকম করার কি কি পদ্ধতি আছে, বা এরকম কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। ওয়ার্ক অথরাইজেশন কেউ যদি অ্যাপ্লাই করেন, সাধারণত আপনার 90 ডেজ লাগে ইন জেনারেল, বাট কারো কারো 6 মাস 9 মাসও হয়ে যায়। ওয়ার্ক অথরাইজেশন আস্তে আস্তে কিন্তু টাইম আপনার শেষ। তো সেটা করতে পারেন, অনেক সময় আপনারা পেপার ওয়ার্কে না দিয়ে অনলাইন করবেন। অনলাইন করলে দ্রুত ওদের কাছে ফাইলটা আসে, ফাইলটা যাচ্ছে, আপনি মেইল করবেন, ওরা প্রসেস করবে, দেন আবার মেল দেবে, হয়তো সামটাইম ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, সেজন্য আপনার অনেক লম্বা সময় চলে যায়। সো আমি সবাইকে বলবো, যদি কেউ ওয়ার্ক অথরাইজেশন ইভেন গ্রিন কার্ড রিনিউয়াল করেন, সবাই যেন একটু অনলাইনে করেন। অনলাইন ইজ লট ফাস্টার। মানে আপনি বলছেন অনলাইনে করলে সেটা বাই মেইল দ্রুত থেকে খুব দ্রুত হবে না, এটা তো হচ্ছে অনলাইনে, কিন্তু এরই মধ্যে যারা আবেদন করে ফেলেছেন দেরি হচ্ছে, তাদের কোনো সুযোগ আছে? শুধুমাত্র ওনারা যোগাযোগ করতে পারেন, সকালবেলা কল করলে ইউএসসিএস কে পাওয়া যায় 8টা 9টা 10টা পর্যন্ত, তারপরে কিন্তু খুব সহজে লাইন পাওয়া যায় না। সো ওদের সাথে একাধিকবার কল করলে, কোনো ভালো অফিসার থাকলে, সামহাউ কারো ফাইল এমন হইতে পারে, লেটস সে এক্সাম্পল আপনার নাম মোহাম্মদ আবুল হোসাইন, ওকে, আপনার মোহাম্মদ আবুল হোসেন নামটা লাস্ট ইয়ার ব্ল্যাক লিস্টেড ছিল না, এবছর হয়তো আপডেট মোহাম্মদ আবুল হোসেন ইজ ব্ল্যাক লিস্টেড নেম। দ্যাট টাইম তো ওরা কড়াকড়ি আপনার যাকে বলে পিছনে ব্যাকগ্রাউন্ড চেক, এই মোহাম্মদ আবুল হোসেনের ওরা ব্যাকগ্রাউন্ড চেক করতে লম্বা সময় নিচ্ছে। আচ্ছা, শুধুমাত্র যে মোহাম্মদ আবুল হোসেন ওরা ইউএসএ খুঁজতেছে তা না, এই আবুল হোসেনের ওয়ার্ল্ড ওয়াইড থেকে ওরা ডাটা সংগ্রহ করবে, দেন আপনারা ক্লিয়ারেন্স করবে। অনেক সময় সেজন্য কিন্তু সময় লাগে। অনেক সময় এয়ারপোর্টে আসার পরে আমরা দেখি যে ভাই আমি তো এত বড় আসছি, কোনোদিনই আমাকে এয়ারপোর্টে স্টাফও করে নাই, জিজ্ঞাসা করে নাই, ভাই এবার তো আমার কালো রুমে নিয়ে গেছে, 2 অফিসার আসছে, অফিসার আমাকে অনেক কোশ্চেন করছে, আমি তাকে চিনি কিনা, আমি ওই জায়গায় ছিলাম কিনা, সে আমার কি হয়। ঘাবড়াবার কোনো কারণ নাই, অ্যাজ লং আপনি যদি কোনোভাবেই কোনো সন্ত্রাসের সাথে রিলেটেড না, আপনার নামটা কোনো সন্ত্রাসীর সাথে সিমিলার, কম্পিউটারে পাশে যে দিস ইজ এ ব্ল্যাক লিস্টেড সিমিলার নেম, তাকে যাচাই বাছাই করো। সো অফিসার, যে অফিসার কাছে আপনি গেলেন, উনি একটা বাটন দাবাবে, আমরা অনেকে জানি না বা খেয়াল করি না, হ্যাঁ, অফিসার নিচে করবে না, দেখবেন সে ইয়েলো কালার অথবা রেড কালার বাটন দাবাবে, কর্নারে দেখবেন একটা লাইট জ্বলে গুলগুল করে। আচ্ছা, যখনই দেখবেন আপনার লাইট জ্বলছে, দ্যাট মিনস আপনাকে আলাদা রুমে যেতে হবে, এই অফিসার আপনার ইন্টারভিউ কমপ্লিট করতে পারবে না, সে অন্য একটা রুমে পাঠাবে। ঘাবড়াবার কোনো কারণ নাই, অ্যাজ লং আপনি 100% ফাইন। আপনার হয়তো কোশ্চেনটাই করবে, তোমাকে চিনো কিনা, আপনি চিনেন না, বলবেন না, তুমি কি ওই দেশে ট্রাভেল করছো কিনা, না, দ্যাটস অল। 2টা 3টা কোশ্চেন করবে, এবার বলে ওকে যাও, সরি, ডান। ধন্যবাদ বেলাল ভাই, আপনি অনেক অনেক কিছুই খেয়াল করেন, বা অনেক মানে ভেতরের কথা আমাদেরকে জানাচ্ছেন, ধন্যবাদ। এই জন্য আমাদের সময় খুবই কম, আজকে আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভেনের সকল দর্শককে। আমাদের আজকে যেটা মোটামুটি প্রশ্ন ছিল যে কেউ যদি কোনো কারণে ওভারস্টে করে ফেলেন 1 বছরের বেশি, তাদের কি করা যায়। যদি কারো এরকম সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ হেল্প করা যাবে। ধন্যবাদ আপনাকে আবারও। দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। TVN 24 নিয়মিত এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে, আপনারা আমাদের সেই অনুষ্ঠানগুলোর সঙ্গে থাকবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন, সেই সঙ্গে আপনারা জীবনে চলার ক্ষেত্রে সচেতন থাকবেন। আজ এ পর্যন্ত, অন্যদিন অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।